দেবারতী, আরেকটা বিষয়, যারা তোমাকে চেনে বা আমরা যারা খুব ভালোভাবে চিনি তারা জানি, যারা জানে না তাদের ক্ষেত্রে বলছি, তোমার বাবা জলপাইগুড়িতে একজন অতি জনপ্রিয় মানুষ, সবাই আমরা তাকে চিনি। বেগুনটারিতে দাস স্টুডিওর মালিক, ফটোগ্রাফি দুনিয়ায় যিনি খুব ভালো কাজ করেছেন। আমাদের এখনো মনে আছে যে আমরা ওই 80 দশক 90 দশকে যারা ওই সময় ইয়াং ছিলাম বা স্কুল কলেজে পড়ছি বা স্কুলে পড়তাম, আমরা দুর্গাপূজা বা কালী পূজা যদি আমরা ঘুরতে যেতাম, আমরা ঘুরে এসে তোমার বাবার দোকানে দাঁড়াতাম, ঠিক ওখানে একটা ছবি তুলতাম বন্ধুরা মিলে। এটা আমাদের কমন, শুধু আমার না, বন্ধুরা বান্ধবীরা সবাই একটা ওই দাস স্টুডিও যাবো এবং ওনার কাছ থেকে আমরা ছবি তুলবো। উনি দেখেই বলতে যাই, ঠিক আছে চূড়া দাঁড় কর, উনি আমাদের দাঁড় করাতেন। এবং সেই সময়কার ওই দুটো ফোকাস করতো এবং আলোর যে খেলাটা, তো একদিন আমি তোমার, তখন আমি ছোট, আই থিঙ্ক 11-12 পড়ি, তখন ছবি তোলার পর আমরা 2-3 জন বন্ধু মিলে ছবি তুললাম। তারপরে উনি আমাকে বোঝাচ্ছিলেন, তখন তো কম্পিউটার ছিল না, হ্যাঁ, যে তুমি এই লাইটটা জ্বালাও, এই লাইটটা জ্বালাও, আমি বাচ্চাদের মধ্যে করছি। তখন আমাকে বলছে, আরে এরকম করে লাইট জ্বালালে হয় না, ছবিটা ঝলসে যাবে। মানে আলোর খেলাটা ওই সময় থেকে তিনি করতেন। আমি চাইবো তুমি নিজের শ্রীমুখে বাবার নামটা সবাইকে বলো। আমার বাবার নাম হলো, এখন তো স্বর্গীয়, দেবব্রত দাস। সবাই বাচ্চু দাস বলেই, বাচ্চুদা বলেই সবাই চেনে। বেগুনটারির মোড়ে দাস স্টুডিও, তার দেবব্রত নামটা এখন আর সেভাবে কেউই হয়তো, তার একমাত্র কন্যা, সুকন্যা তুমি, আমি অবশ্যই বলবো। গানের জগৎ নিয়ে তুমি যেভাবে চলছো। আচ্ছা, এবার চলে আসি এই আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে এই লোকসঙ্গীত। দেবারতী মানে লোকসঙ্গীত, এটা আমরা ধরছি। যদিও আগে যখন তুমি ছোট ছিলে তখন মনে আছে তুমি বিভিন্ন ধরনের গান করতে, রবীন্দ্রসঙ্গীত করেছো, এটা করেছো, এটা করেছো, নতুন নতুন গান করেছো, বেশিরভাগটাই রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, এবং তুমি আমাকে আধুনিকও শুনিয়েছো। আমি ছোট, আমার মনে আছে এখন আধুনিক তুমি শুনিয়েছো। তো আমার এটা আমি সবাইকে জানিয়ে রাখি, আমার এই যে সাংস্কৃতিক জগৎকে ভালোবাসা, এই বিষয়গুলোর মধ্যে যদি যে 2-3 জন আমার সঙ্গে ছিল, তার মধ্যে অভিজিৎ, তুমি, অবশ্য অমৃতা, এই যে 3-4 জন ছিল, তারা আমাকে এটা ভালোবাসতে শিখিয়েছে। সেই জন্য আজকে তুমি আমার থেকে এত ছোট, তাও সবার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। না দাদা, তুমি আমাদের যা তৈরি করেছো সেটা, সেই কিছু জীবন দর্শনগুলো কিন্তু খুব খুব দরকারি। আর আরেকটা বিষয় এবার চলে আসছে, সেটা হচ্ছে লোকসঙ্গীত শিল্পী দেবারতী। কবে থেকে তুমি এই লোকসঙ্গীত বা ফোক সং বাংলাকে ভালোবাসতে শিখলে? বাংলা আমি সবার প্রথমে একটা লোকগান করেছিলাম নিখিলবঙ্গর যে কম্পিটিশন গুলো হয় সেখানে, জলপাইগুড়িতে। আমি সবসময় পার্টিসিপেট করতাম, কম বেশি পুরস্কারও পেতাম। হ্যাঁ, তো যাই হোক, তো ওই ক্লাস 9 নিয়ে থাকাকালীন একটা লালনের ওপরে একটা, তখন তো আমাদের এখনো নিশ্চয়ই তাই, নিশ্চয়ই যে গানগুলো সিলেক্ট করে দিত, যে এই গানগুলোর মধ্যে থেকে কিছু কোনো একটা গান আমাকে চুজ করতে হবে। তো ক্লাস 9-10 সেকশনে তখন আমি কি এক অচিন পাখি, এই গানটা, আমার গানটাও মনে আছে, কি এক অচিন পাখি, এই গানটা আমি তখন ফার্স্ট কোনো সেভাবে লোকগান মানে শুনে শিখিনি। কিন্তু আমি কিন্তু লোকগান ফার্স্ট আমার বাবা আমাকে, তুমি তো ক্লাসিক্যাল শিখছো, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, আমি কিন্তু লোকগান সেভাবে সত্যি কোনোদিন শিখিনি। আমি কিন্তু বাবা যেহেতু দেখলো যে ও সবসময় গান ওভাবে করছে, অনুষ্ঠান করছে, কম্পিটিশনগুলো পার্টিসিপেট করছে, তো সেই কারণে বাবা আমাকে তখন, এখন তো আর কোনো বাড়িতে হয়তো দেখা যায় না টেপ রেকর্ডার, যেটা একদিকে রেকর্ড করা যাবে, একদিকে শোনা যাবে, আমি নিজের গান যাতে নিজে গিয়ে শুনতে পারি, সেভাবে করে আমার কি এক অচিন পাখি এই গানটা, লালনের একটা ক্যাসেট ছিল, সেভাবে আমি কিনে আমি সেটা প্র্যাকটিস করে সেখান থেকে আমি পার্টিসিপেট করে নিজে। তখন ক্লাস 9, অনেকটাই তখন 9 মানে অনেকটাই তখন বড়। সেই কম্পিটিশন রেজাল্ট তখন আমি এখানে নিখিলবঙ্গর জলপাইগুড়ি থেকে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, আর তারপর যে পরের যে সেকশনটা, সেখানে আমি সামহাউ, এটা একটু বায়াসড কিছু কথাবার্তা, আমি একটু কন্ট্রিবিউশন কথা দিয়ে যাচ্ছি না, কিন্তু বীরপাড়াতে হয়েছিল সেকেন্ড যে ফেজটা হয়, এটা মেইন একটা ফেজ হয় সেখানে। তো সেখানে যেহেতু ওটা একটা লোকগান, আর আমার কোনো একটা কারণে সেখানে আমি সেকেন্ড হই। আচ্ছা, কিন্তু আমি যখন সেকেন্ড হই তখন পুরো হল, মানে সবাই খুব চুপ, সবাই জানতো যে আমি প্রথম হব। আচ্ছা,
কিন্তু somehow আমি না second এটা হই। হয়, এটা সাংস্কৃতিক Somehow জগতে, হ্যাঁ, নাচের জগৎ, গানের জগৎ তুমি এটা এখন হয়। দেখিও যে এটা হয়। পার্সিয়ালিটি হয়, আমি হয়। সামনাসামনি পার্সিয়ালিটি হয়, এটা মুখে হয়। মুখের ডাল হয়। এটা হয়। হ্যাঁ। আর এটা আমি তখন খুব 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 দুঃখ পেয়েছিলাম। মানে হয় না যে আমি যদি দেখো গানের ক্ষেত্রে আমি এটা খুব বলি, যারা আমাকে একটু ফলো করে বা যারা আমার বন্ধু বান্ধব সবাই জানে যে গানের ক্ষেত্রে কিন্তু গানের ক্ষেত্রে গান প্রথমে না, কান প্রথমে। আচ্ছা, কান প্রথমে। হ্যাঁ, কান প্রথমে। হ্যাঁ, না তুমি আগে বলেছো ভাই, হ্যাঁ, কান থাকলে গান। হ্যাঁ, যত ভালো কান হ্যাঁ, তত তার ভালো গান হবে। হ্যাঁ। আর ভালোর তো কোনো শেষ হয় না, তার মানে তাহলে গান ভালো করার কালেরও কোনো শেষ হয় না। তা আমি যখন প্র্যাকটিস করেছি, আমি যখন গেয়েছিলাম গানটা, তখন আমি বুঝেছিলাম যে আমি এটা ভালো গাইলাম। আচ্ছা, মানে আমি বুঝলাম। তোমাকে সেই অর্থে বলছি, Satisfaction. সেই অর্থে বলছি যে আমি এটা ভালো গাইলাম। আমি এটা তারপর ভালো তুমি এই গেয়েছি। যে লোক সঙ্গীতের হ্যাঁ, স্ট্রিটে তারপর তো তখন ওটা হলো। তারপর কিন্তু আমি আর কোনো তুমি লোকগান বলছিলে গাইনি। তোমার প্রসেনজিতের বইটির কথা। হ্যাঁ, ওটা আমি তারপরে আমি আর কোনো লোকগান গাইনি। তারপরে আমি রবীন্দ্রসঙ্গীত, আবার বন্ধু দিদি আমাকে জোর করে রবীন্দ্রসঙ্গীতের পরীক্ষা দেওয়া করালো, বললো না তুই কর, তুই কেন করছিস না, তুই কেন ছেড়ে দিলি, এসব করে জোর করে আমি রবীন্দ্রসঙ্গীতের পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, আবার বকা খেলাম, তুই কেন ছেড়ে দিলি, সায়েন্স নিয়ে পড়ছিস, এসব হলো। তারপর আমি তো আবার তখন বাবা একটু ভয় পেই যে না, বাবা বলছে, বাবা যেটা বলছে সেটাই করবো। তখন 12-এর পরে আমি যখন কলেজে গেলাম, তখন তো আবার ওই যে বললাম যে আবার লুকিয়ে শুরু করলাম। শুরু করে তখন আমি প্রিয়াতে, আমি সেকেন্ড ইয়ার তখন ছিলাম, তখন আমি মনের মানুষ মুভিটা দেখলাম। প্রিয়া সিনেমা হল প্রিয়া সিনেমা হল, কলকাতায়, প্রিয়া মনের সিনেমা মানুষ হল। দেখলে। হ্যাঁ, একদম লালন দেখলাম, ফকিরের হ্যাঁ, সেই দেখলাম। সিনেমা। একবার না, আরো বেশি দেখলাম। ওয়াই গান। শুধু গান না, আমার না কেন আমি এখনো বলতে পারবো না, আমি বলতে পারবো না যে আমার চোখ দিয়ে জল অটোমেটিক্যালি বেরিয়েছে। আমি অনেক দিন রবীন্দ্রসঙ্গীতের সাথে যাপন করেছি, আমার রবীন্দ্রসঙ্গীতের যাপন কিন্তু অনেক বছরে। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও আমার যেটা হয়নি, আমাকে আমার পরিচিতরা সবাই তখন এখনো বলে যে তুই রবীন্দ্রসঙ্গীতটা কেন ছেড়ে দিবি, তুই রবীন্দ্রসঙ্গীতটা খুব ভালো গাইতি। কিন্তু হয় না যে আমি যদি নিজের যে শান্তিটা অনুভব বলতে গেলে হয়তো অন্তরাত্মার ডাক, সেটা আমি মানে তখন ওই গানগুলোতে কতটুকু বুঝলাম। আমি তো কোনোদিনও লালনের সেভাবে গানের সাথে কোনো রকম অবশ্যই কোনো অ্যাটাচমেন্টই আমার নেই। দেহতত্ত্বের গান, গভীরতা, এগুলো তো অনেক আমি কিছু এজ লাগে। বুঝিনি তখন কতটুকু বয়স। তো আমার তখন না খুব ভালো লেগেছিল, আর চোখ দিয়ে জল বেরিয়েছিল। আচ্ছা, জল বেরিয়েছিল। তারপর আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম। ইন দ্য মিন টাইম আমি তখন শুনতে শুরু করলাম লোকসঙ্গীত। হ্যাঁ, শুনতে শুরু করলাম। কলেজে হস্টেলে সেভাবে সম্ভব না। এখানে জিজ্ঞেস করে রাখি, লোকসঙ্গীতের অনেকগুলো ধাপ আছে। ধরো ভাওয়াইয়া আছে, বাউল আছে, ঝুমুর আছে। হ্যাঁ, তো তখন তো বুঝতাম না। হ্যাঁ, তখন তো বুঝতাম না। যে তখন লালন গীতি শুনেছি, ভালো লেগেছে, তখন সব ধরনের শুনতাম। যখন যেখান থেকে যেটা শুনছি সেটাই শুনতাম, এভাবেই শুনতাম। আমি যখন ওখান থেকে পাশ করে যখন ফিরলাম জলপাইগুড়িতে, ফেরার পরে তখন আমি বাবাকে বললাম, বাবা আমি এটা শিখতে চাই। আমার বাবা বলছে তুই হঠাৎ, তুই কলকাতা থেকে জলপাইগুড়ি ফিরে। হ্যাঁ, যখন ফিরে এলাম তখন বাবাকে বললাম, বাবা আমি না একটু এটা শিখতে চাইছি। বাবা বলছে যে তুই এখন এটা শিখবি, মানে একদম ডিফারেন্ট একটা সাবজেক্ট বলছি তো, মানে একদম ডিফারেন্ট একটা সাবজেক্ট। ইভেন আমি লোকগানের মধ্যে ভাওয়াইয়া বলছি শিখবো। আচ্ছা, মানে এটা হয়তো আমি বোঝাতে পারবো কিনা জানি না। ভাওয়াইয়া তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হওয়ার কথা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রবলেম হওয়ার কথা, ভাব, গলা, টেক্সচার, সবকিছু ঠিক বলেছেন। সবকিছুতে প্রবলেম, প্রত্যেকটা জিনিসে প্রবলেম। কিন্তু আমি না হঠাৎ করে কেন বললাম, আমার তখন অনেক রকমের গান শুনে আমার মনে হলো আমি ভাওয়াইয়াটা শিখতে চাই। বাবা বলে কি করবি, কার কাছে শিখবি? আর তখন তো জলপাইগুড়িতে অত নামও জানতাম না, শুধু একজনের নামই জানতাম, একজনের গানই শুনেছিলাম, সেটা হচ্ছে দুর্গাদি। আমি দুর্গাদির কাছে শিখতে শুরু করলাম। দুর্গাদি তখন আমাকে বলেছে তুমি রবীন্দ্রসঙ্গীত শিখেছো। উনি তখন আমার গান শুনে উনি বললেন যে তুমি ভালো গাও, কিন্তু ভাওয়াইয়া গানের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, খুব 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 মাইনেটলি ক্যারেক্টারিস্টিক্স, যেটা কিন্তু খুব দরকারি। ওটা না হলে তুমি ওই গানটা যে গাইছো সেটা কেউ বুঝবে না, মনে হবে না। কিন্তু আমি তখন বললাম আমি একটু জেদ করেই যে আমি শিখতে চাইছি। আমি শিখলাম। 2-3 মাসের মধ্যে দুর্গাদির একটা অনুষ্ঠান ছিল, দুর্গাদি সেখানে আমাকে নিয়ে গেলেন। আচ্ছা,
তখন একটা গান এলে সব মঞ্চে গাইতাম। প্রথম গানটা আমার গাড়িয়াল ভাই, হ্যাঁ প্রথম গান। তাই দুর্গাদি আমাকে বললো যে তুমি তাহলে এটা গাও, একটাই গান, তুমি তাহলে এটা গাও। আমি গাইলাম উইথ হ্যান্ডস। আচ্ছা, তখন থেকেই কিন্তু এই মিঠুদা, জীবন কাকু, দীনেশ কাকু সবার সাথে মানে একদম প্রথম দিন থেকেই মানে আমার এই গানের জার্নি, ভাওয়াইয়া গানের জার্নিতে যদি আমার সব থেকে বেশি কেউ আমার সাথে সাপোর্ট, আমার বলে না যে মাথার উপরে হাত রাখা, একদম মিঠুদা। মানে আমি নাম না বললে অকৃতজ্ঞ বলবে আমাকে সবাই। হ্যাঁ, দুর্গাদি যেরকম ছিল তার সাথে সাথে মিঠুদা একদম মানে বকা দিয়ে হচ্ছে না, এভাবে হবে না, হচ্ছে না এরকম করে বললো, বকা দিয়ে। তো ওটা প্রথম অনুষ্ঠান করলাম, 10 টাকা পেয়েছিলাম আমি। কার কাছ থেকে জানো? একটা রিক্সাওয়ালার কাছ থেকে। আচ্ছা, একটা রিক্সাওয়ালার কাছ থেকে আমি প্রথম ভাওয়াইয়া গান গিয়ে 2 মাস শিখে 10 টাকা পেয়েছিলাম। আমার আস্তে আস্তে বলে না যে আমি তখন আমার মনে হলো গানটা পরিবেশন করার পর দুর্গাদিও অবাক হয়ে গেছে যে আমি কি করে ওটা করলাম। কারণ ওটা আমি করেছিলাম ওই হলদিবাড়ির দিকে যেতে একটা জায়গা আছে মালকানি বলে, ওখানে দুর্গাপুজোর একটা দশমীর অনুষ্ঠান হয়, এখনো হয়। ওখানে প্রথম আমার অনুষ্ঠান করা, মানে কিছু কিছু জিনিস থাকে না কখনো মানুষ বলে না। তা আমি 10 টাকা পেয়েছি। এবার আমি না অবাক হয়ে গেছি। আমি তার আগে কোনোদিনও এত অনুষ্ঠান করেছি, কোনোদিনও অডিয়েন্সের থেকে, ওই দর্শকের থেকে ওটা যে কত বড় আশীর্বাদ দাদা, এটা না মানে যখন পাওয়া হয় তখনই বোঝা যায়, তখনই বোঝা যায়। তারপরে কি বলে? তখন ওটা হওয়ার পরে তখন আমার আরো মনে হলো যে আমি আরো এবার ভালো করে গাইবো। তখন বাবাও আমাকে বললো, হ্যাঁ ভাওয়াইয়া, শুধু ভাওয়াইয়া শিখেছি। তখন ভাওয়াইয়া শিখছি, ভাওয়াইয়া চটকা দড়িয়া তখন শিখতাম খালি, আর কিছু ভাওয়াইয়া চটকা দড়িয়া। হ্যাঁ, মানে ভাওয়াইয়ার মধ্যে দুটো ভাগ, চটকা দড়িয়া দুটো ভাগ, আমি দুটো শিখেছি তখন। আর কিন্তু একটা গান কিন্তু অনেকদিন ধরে তখন শিখতে হতো, এখনো তাই শিখেছি আমি। মানে খুব এতদিন ধরে যে শিখছি তার মধ্যে অনেক এখনো শিখছি, এখনো গান তৈরি করা, এখনো ওটা রেওয়াজ করা এখনো করতে হয়। কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেছে, ছোট সদস্য চলে আসলে তো সবসময় সম্ভব হয় না। তাও যতটুকু পারি আমি করি আমার নিজের মতো করে, আমি অবশ্যই সেটা তো করতেই হয়। তারপরে তখন করলাম, করার পর তারপর রেডিওতে ট্রাই নিলাম। রেডিওতেও আমি একটা আমার নিজের ভুলে, ওটা আমার হয়নি, আকাশবাণীতে চেষ্টা করলাম, প্রথমবার হলো। তারপরের বার যে মেইন যেখানে রেকর্ডিং করতে হয় সেখানে আমি জানতাম না যে ওটা বলা যায় যে একবার রেকর্ডিং করে আমার যে কিছু প্রবলেম হয়েছে আমি রিটেক করতে চাই, এটা বলা যায়, এটা আমি জানতাম না। এটা তোমরা যারা জানো না তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি যে প্রথম অডিশনের পর যখন তোমার নাম উঠে যাচ্ছে, তারপর যদি তুমি যখন রেকর্ডিং করছো, রেকর্ডিং করে সেকেন্ড যে অডিশনটা হয়, সেকেন্ড অডিশন হয় একটা রেকর্ড করে, একটা রেকর্ড সিডি যায়। তো সেই রেকর্ডিং এর সময় যদি কারোর সমস্যা হয়, কাশি চলে আসলো, কিছু একটা যা কিছু হতেই পারে, তাহলে তুমি সেই মুহূর্তে রেকর্ডিস্টকে তুমি বলতে পারো যে আমি রিটেক করতে চাই। আচ্ছা, সেটা আমি করিনি, সেই সুযোগটা আমার হাত থেকে চলে গেল। তাই সেটা আমি পরে জানতে পারলাম এরকম করতে হয়, এরকম করা যায়। সেই সময় আমি বুঝলাম যে নিজের লড়াইটা নিজেকেই লড়ে নিতে হবে। তখন তোমাকে কেউ সাহায্য করবে না, তোমাকে কেউ কিছু বলে দেবে না। আর আমি কিন্তু আমার ছোটদের সবসময় চেষ্টা করেছি যে ওটা অ্যাটলিস্ট ওই গাইডটা করা। ভাওয়াইয়ার জার্নি একটা। হ্যাঁ, এবার তুমি লালন করছো, তুমি চারি গান, সারি গান, তা তো আছে। আমি সবথেকে বেশি ভাওয়াইয়া গাই, ঝুমুর করেছো? ঝুমুর গাই, ভাওয়াইয়া গাই, ভাওয়াইয়াটাই সবথেকে বেশি গাই, তারপরে ঝুমুরটা গাই, এই দুটো। এই ঝুমুর ভাওয়াইয়া এর হয়তো বুঝলাম। ঝুমুর গাছ শিখছো কার থেকে? অভিজিৎ বসুর কাছ থেকে। অভিজিৎ বসু কলকাতাতে শিখতাম। কলকাতা অভিজিৎ বসু, ও বাবা, আচ্ছা। হ্যাঁ, ওনার কাছে কত বছর শিখেছো মোটামুটি? ওনার কাছে বেশি দিন আমি শিখিনি, কারণ উনি তো প্রচন্ড ব্যস্ত। আর উনি ওই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ওখানে ওনার বাড়ি, ওখানে উনি শেখাতেন। আর আমি একদম এক্সট্রিম সাউথ এদিকটাতে থাকতাম, গড়িয়ার এদিকে থাকতাম। তা আমার তখন কখনো অনুষ্ঠান, তখন আমি একটা দলের সাথে যুক্ত হয়ে গেছি, আমার নিজস্ব একটা দল ছিল, আমি সবসময় যেতে পারতাম না। তো সামহাও আস্তে আস্তে ব্যাপারটা একটু। তখন তুমি কলকাতা থাকা শুরু করলে? হ্যাঁ, কলকাতা ইন দ্য মিন টাইম। তখন কিন্তু আমি মাঝখানে আমার তো মিউজিক নিয়ে আমি মাস্টার্স করলাম রবীন্দ্র ভারতী থেকে, ডিসটেন্সে মাস্টার্স করছি। হ্যাঁ, তখন কলকাতা থাকতে যাতায়াত করতাম, মানে যেতাম, ক্লাস করতাম, চলে আসতাম। প্রথম তারপর তুমি কলকাতা থাকা শুরু করলে? কলকাতা থাকা শুরু করলাম তখন। হ্যাঁ, থাকা শুরু করলাম, কারণ আমি তখন শিলাজিৎ মজুমদার সবাই চিনবে, শিলাজিৎদার একটা গানের একটা অনুষ্ঠানের জন্য কিছু একাপেলা একটা টিম ছিল শিলুদার, সেখানে কিছু ছেলে মেয়ে ছিল তখন নেবে, একটা অডিশন হয়েছিল। তা আমি খুব খুব ক্যাজুয়ালি অডিশন দিতে গিয়েছিলাম, আমি ভাবিও নিজে পেয়ে যাবো, খুব ক্যাজুয়ালি দিতে গিয়েছিলাম। তো অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স হলো, আমি চান্স পেয়ে গেলাম
শিলাজিৎ ছিলেন, নিজে ছিলেন? না, আমরা মানে এটা এটা বললে অনেকটা বড় হয়ে যাবে। চোখ বেঁধে আমাদের উপর, নিচ থেকে উপরে তোলা হয়েছিল, সিঁড়ি ধরে 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 উপরে কেন? তুলেছে, 3 তলা। ওটা হলো বিশ্বাস। আচ্ছা, তোমার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আচ্ছা। আমি জানতাম নিচ থেকে শিবুদা উপরে আছে, আচ্ছা। কিন্তু আমি উপরে গিয়ে দেখলাম পুরো একটা ফাঁকা একটা রুম, সামনে একটা ক্যামেরা আছে, লাইট আছে, ওখানে অডিশন হবে। শিবুদা কিন্তু নেই। আচ্ছা। শিবুদা কিন্তু নেই। আমরা চান্স পেয়েছি যাই এই কয়জন, অদ্ভুত অদ্ভুত কিছু জাগলিং করো, টাং টুইস্টার বলো, মানে শিবুদার গানগুলো আমরা যারা জানি তার গানগুলো খুব অদ্ভুত অদ্ভুত কিছু গান হয়, সেখানে একাপেলা করার তারপর তুমি শিলাজিতের করতে হবে। গ্রুপে চান্স পেলে? হ্যাঁ, অদ্ভুতভাবে চান্স পেয়ে গেলাম। আমি ভাবিও নি চান্স পাবো, মানে তারপরে ওরকমের ঘটনার পর আমার মনে হয়নি আমি চান্স পাবো। আচ্ছা, ওখানে তুমি কি গান করতে? ওখানে আমরা একাপেলা টিম ছিল, আমাদের একাপেলা টিম মানে অনেক কিছু, বুক বাজানো থেকে বুক বাজানো থেকে শুরু করে ফোক টক সব থেকে শুরু করে, হ্যাঁ। আচ্ছা, মানে এটা তোমার একটা বিরাট এক্সপেরিয়েন্স বলবো আমি। বিশাল বড় এক্সপেরিয়েন্স, মানে হ্যাঁ, মানে একাপেলা অদ্ভুত। সরি, এটা আমি তাই করলাম। তারপর তুমি ওখানে পেমেন্ট পেতে? হ্যাঁ, প্রথম তো শিখলাম আমরা, প্রথম তো শিখলাম। তারপর যখন শো হতো তখন হ্যাঁ সেগুলো পে করতো। তারপর আমরা ওখানে গিয়ে মানে রিহার্সালের সময় খাওয়া দাওয়া সবকিছু করা, সবকিছুই হতো। আচ্ছা, এবারে এই শিলাজিৎ এর টিমের থেকে তুমি বেরিয়ে আসলে আরেকটা গ্রুপে? হ্যাঁ, তখন বেরিয়ে আসলাম একটা রিজনে। বেরিয়ে আসলাম কেন, তখন তখন তার সাথে স্যানিটাইজ একটা টিম আমার ছিল। আমি একটা দলের সাথে, ব্যান্ডের সাথে গাইতাম, সেটা ফোক একটা ব্যান্ড, ফোক। হ্যাঁ, তখন ফোক গাইতাম, ফোকই গাইতাম। তো ওটা গাইতাম। এবার কিন্তু ওখানে একটা গল্প ছিল, সেটা হলো শিরুদার ওখানে কেন ছাড়লাম। ওই শিরুদার রাত্রের দিকে অনেক রিহার্সাল হতো। আচ্ছা আচ্ছা হতো। আর আমার পক্ষে, আমি তখন যেখানে পেইংগেস্ট বলবো যাই থাকতাম, আমার পক্ষে সারা রাত গিয়ে ওখানে থাকা, ওটা আমার পক্ষে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। তো সেই কারণে তখন আস্তে আস্তে ব্যাপারটা ডিটাচ হতে থাকলো, তারপরে আর হলো না। আর এই সময় আমি মিউজিক মাস্টার্সটাও করেছি। আচ্ছা, রবীন্দ্রভারতী ওটাও করেছি। করলাম, করার পরে তখন ওইখানে আমার স্যাররা ম্যামরা ওনারাও বললো যে তুই এটা তাহলে কাজ কর, নিজের মতো করে করতে পারিস, ভালো হচ্ছে, এই সব কিছু বললো টললো। তারপর তো শিলদার কাছ থেকে ওটা বেরিয়ে আসলাম, নিজের একটা দল করলাম। সেই দল নিয়ে আমি অনেক জায়গায় গেছি। আচ্ছা, দল নাম কি? ফোকটেল। হ্যাঁ, ফোকটেল, যেটা পাই আমরা। হ্যাঁ, ওটা সোশ্যাল মিডিয়াতে আছে। হ্যাঁ, ওটা আছে। ওরা আমাকে তখন, ওদের একটা ভোকালিস্ট ওরা চাইছিল, ওদের একটা টিম ছিল, লিড ভোকালিস্ট, একটাই ভোকালিস্ট ছিলাম, আমিই ছিলাম, আর কেউ ছিল না। ওরা নিয়ে আমরা অনেক জায়গায়, মেদিনীপুর থেকে অনেক জায়গায় আমরা শো করেছি। আর ওখানে মানে ওখানেও তাই, ওখানেও আমার জন্য মানে আমাকে সবাই খুবই ভালোবাসতো। কিন্তু তারপর আমি দেখলাম যে ওরা খুব ইলেকট্রনিক যে সাউন্ডটা, ওটা খুব বেশি করে করতো, প্রচন্ড বেশি করে। আর আমি সেটা করতাম, পছন্দও করতাম, কিন্তু ওই যে বলছি যে বয়সের সাথে সাথে অনেক চিন্তা ভাবনা বদলায়। তখন আমার মনে হলো যে আমি তো ভয়াটা নিয়ে কাজ করেছি, ভয়াটার সাথে ঠিক আমি এটাকে ঠিক মেশাতে পারছি না। তারপর সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে আমি দেবাবতী লাইফ নিজে করলাম। আমি ওদের সাথে খুব বেশি দিন না, 2 বছর মতো ছিলাম। তারপর নিজের একটা দল করলাম, তখন খুব ছোট করে, মানে একজন গিটার ওখানে শুনুন আমার রিহার্সাল প্যাড আছে কলকাতায়। আচ্ছা, ভাড়া নিতে হয়? হ্যাঁ, মানে 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম করে রিহার্সাল প্যাড ভাড়া হয় 1 ঘন্টার জন্য করে। ভাড়া নিতাম, ভাড়া দিয়ে প্র্যাকটিস করতাম। আর আমি তখন কিছু ছোট ছোট অনুষ্ঠানও করতাম। এবার একটা জায়গায় অনুষ্ঠান করতাম, সেখান থেকে হয়তো আরেকজন হয়তো কেউ পছন্দ হলো, সে ফোন নাম্বার নিল, তখন সেখান থেকে আবার আরেকটা জায়গায় অনুষ্ঠান করলাম, এরকম। ওখানে তুমি একাই তো সিঙ্গার? হ্যাঁ, আমার দেবাবতী লাইফ তো আমারই ক্রিয়েশন, আমারই দল ওটা। আমি তো ওটা দলে কজন ছিল? প্রথমে ছিল মাত্র 2 জন। তারপর সেটা একটা মানে বৈতানিকের একটা অনুষ্ঠান হতো, সেখানে যখন গেলাম তখন একটু বড় দল করে আমরা গেলাম। তখন অনেক কিছু ছিল, ঢোল থেকে শুরু করে, গিটার থেকে শুরু করে সবকিছু ছিল, একটা অনুষ্ঠান করলাম। তারপর সেখান থেকে আবার আমি শিফট করলাম কারণ আমি অনেকদিনই গিটার নিয়ে অনুষ্ঠান করেছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি ভাওয়াইয়াটা নিয়েই এগোবো, ওটা নিয়ে আমি অনুষ্ঠান করবো। আর আমি মাটির কাছাকাছি থাকতে ভালোবাসতাম, মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি। আমি একটু মনে হচ্ছিল একটু ডিটাচ হয়ে যাচ্ছে, এরকম আমার মনে হচ্ছিল। তো সেই কারণে আমি আবার ওই ব্যাপারটাতে ফিরে আসলাম। ইন দ্য মেন টাইম আমি নাটকের একটা দলের সাথে গান গাইতাম। আচ্ছা, কলকাতাতে? হ্যাঁ। আচ্ছা, বিসর্গ বলে একটা টিম আছে, 3rd ফর্ম ওরা করে, ওদের সাথে করতাম। আমি ওদের সাথে অ্যাক্টও করেছি। আচ্ছা, বাহ, অ্যাক্টও করেছি, প্লাস আমি ওদের সাথে গান গাইতাম। ওই অ্যাক্টের মাঝে যে ততটুকু যে গান। তাহলে উত্তরদূরের সঙ্গে যোগাযোগ হলো কি করে? উত্তরদূরিয়া তো আমার মানে কি বলবো, আমি হয়তো যদি জলপাইগুড়িতে পুরো সময় যদি থাকতাম, তাহলে আমি পুরো সময় তো উত্তরদূরের সাথেই থাকতাম। এটা হয়তো তাই হতো। অবশ্যই। হ্যাঁ, এখন মানে মিঠুদাও বলে যে তুমি থাকো না এখানে,
কিন্তু আমার পক্ষে এতটা ডিস্টেন্স এটা মেইনটেইন তাহলে করা এই একটু মুহূর্তে প্রবলেম। তুমি কলকাতায় কোন দলের দেবারতী লাইভ করছো? দেবাবতী লাইভের সাথে কাজ করছি আমি। কলকাতাতে অনেক অনুষ্ঠানই এখন মোটামুটি একটা পরিচিতি, এখন পরিচিত হয়ে গেছে, একটা প্রোগ্রাম ছোট একটা প্রোগ্রাম পেয়ে পরিচিতি। যাচ্ছে। হ্যাঁ, অনুষ্ঠান পাচ্ছি। আমি প্রথম থেকেই আচ্ছা, অনুষ্ঠান last পেয়েছি, এরকম কোনোদিনও হয়নি যে আমি অনুষ্ঠান পাইনি। একটা বিষয় জানবো, তারপর আমি আমার নতুন কথা যাচ্ছি, সেটা হচ্ছে যে কলকাতায় এই ভাওয়াইয়া বা এই ধরনের লোকসঙ্গীতের জনপ্রিয়তা কিরকম? খুব লিমিটেড ছিল। হুম শুধু ভাওয়াইয়া বলতে আগে সবাই কাজল ভোমরা গানটুকুই জানতো, হুম আচ্ছা এর বাইরে কিছু জানতো না। আচ্ছা, একদম তুমি তুমি যখন মঞ্চে উঠছো ভাওয়াইয়া হ্যাঁ। করছো তখন অডিয়েন্সের রিপারকাশন কেমন? পুরো তখন ভাওয়াইয়া গাইতে পারতাম না। এখন হয়তো কিছু ক্ষেত্রে বলেই দিই যে আমি হয়তো আমার স্লটে হয়তো আমি 4টে গান গাইতে পারবো, তাহলে আমি 3টে গানই ভাওয়াইয়া গাইবো, আচ্ছা। একটা গান হয়তো আলাদা গাইবো। এবার আমার কিছু হয়তো আমাকে চেনে কিছু, আমার কিছু সিগনেচার কিছু সং আছে, তো সেটা অডিয়েন্সরাও জানে। সেটা আমাকে হয়তো যারা আমাকে বলছে যে আমরা চাই তুমি এখানে এসো, তাদেরও কিছু হয়তো আবদার থাকে যে তুমি এই গানগুলো গাইবে। সেটা সবসময় ভাওয়াইয়া তো হয় না, আর অনুষ্ঠানের জন্য সবসময় তুমি ভাওয়াইয়া গাইবে সেটা সম্ভব না। তো সেই কারণে সেভাবে আমি একটা সেট আপ করে তখন করি, কিন্তু ভাওয়াইয়াটা মেন রাখি। তো সেখানে তখন ওভাবে গাইলাম। তারপর ভাওয়াইয়ার পরে তারপরে যখন অনুষ্ঠানগুলো যখন করতে শুরু করলাম, তখন আমার মনে হলো কিছু রেকর্ডিং আমার করা দরকার। কারণ যদি রেকর্ডিং না করি তাহলে গানগুলোকে আমি অতটাও ভালো করে পৌঁছাতে পারছি না একদম। হ্যাঁ, তো সেই কারণে আমি ভাওয়াইয়া গানের ওপরে বলো, কিছু আননোন লোকগানের ওপরে বলো, আমি কিছু রেকর্ডিং করি। এখানে একটা প্রশ্ন বলছি, তুমি সোশ্যাল মিডিয়া জানিয়ে রাখো, মানে বাদ বাকি অডিয়েন্সরা যারা তোমাকে এখন অবধি হয়তো সেভাবে শোনেনি, তারা কি করে তোমাকে সার্চ করবে, কি নামে সার্চ করবে? দেবাবতী লাইভ বলে স্পেলিংটা বলে দাও। DEBARATI, দেবাবতী LIVE। হ্যাঁ, দেবাবতী লাইভ। ইউটিউবে গিয়ে ইউটিউবে গিয়েও সেম, দুটোতেই সেম দেবাবতী লাইভ বলেই আছে, লাইভ বলেই পাবে। এবার আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি।